বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৩ ধাপে এগিয়েছে বাংলাদেশ। ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলছে আন্দোলন, শর্ত মানলে সরকারের সঙ্গে আলোচনা করবেন তারা। ইরানের সঙ্গে যুদ্ধে $৩,৭৫০ কোটি খরচ আমেরিকার, সরকারের কাছে আরও $৯০ বিলিয়ন চাচ্ছেন ট্রাম্প। ইরানে বিলবোর্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের প্রতিকৃতির নিচে মার্কিন পতাকায় মোড়ানো কফিন প্রদর্শন। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের তুলনায় ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026 অনুযায়ী বাংলাদেশের অবস্থান এখন 97তম। এই অবস্থানে বাংলাদেশের সঙ্গে আছে উত্তর কোরিয়াও। লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স মঙ্গলবার বার্ষিক এই পাসপোর্ট ইন্ডেক্স প্রকাশ করেছে। কোনো দেশের পাসপোর্টের নাগরিকরা কতটি দেশে ভিসা অন অ্যারাইভাল সুবিধা পান তার ভিত্তিতেই এই ইন্ডেক্স করা হয়। এতে বলা হয়েছে বাংলাদেশিরা বিশ্বের 35টি গন্তব্যে ভিসা অন অ্যারাইভাল সুবিধায় যেতে পারেন। সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই 192টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন। স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে টেকসই ও নির্বিঘ্ন উত্তরণ নিশ্চিত করতে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ইকোসক থেকে প্রস্তুতিকাল আরও 3 বছর বাড়ানোর সুপারিশ চেয়েছিল বাংলাদেশ। এ বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করেছে ইকোসক। মঙ্গলবার ইকোসকের সদস্য রাষ্ট্রগুলো এই সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী বাংলাদেশ ও নেপালের পক্ষে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিকাল 3 বছর বাড়ানোর অনুরোধের পটভূমি, প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা তুলে ধরেন। আজ বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নেপালের এলডিসি থেকে উত্তরণের বিষয়ে ইকোসক একই সুপারিশ করেছে। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চলমান আন্দোলনের মধ্যে সরকারের সঙ্গে আলোচনার শর্ত জানিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, সরকার আলোচনা করতে চাইলে আন্দোলনকারীদের কাছে আসতে হবে। বুধবার যন্তর মন্তরে আন্দোলন স্থলে সাংবাদিকদের তিনি আরও বলেছেন, তাদের দাবি মেনেই আলোচনা করতে হবে। সরকারের অহংকারের পতন হওয়া উচিত। অন্যদিকে সরকারি একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, আন্দোলনকারীরা আলোচনা করতে গেলে সরকার প্রস্তুত আছে। তবে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানিয়েছেন, আলোচনা যন্তর মন্তর বা নিরপেক্ষ কোনো স্থানেই হতে পারে। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে তারা অনড়। এদিকে ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর দিল্লি পুলিশের হামলার বিষয়টি তুলে ধরে সুপ্রিম কোর্টে আবেদন হয়েছে। কিন্তু সে দেশের প্রধান বিচারপতি আবেদনটি জরুরি শুনানির অনুমতিই দেননি। আজ সুপ্রিম কোর্টে শিক্ষার্থীদের পক্ষের একজন আইনজীবী প্রধান বিচারপতি সূর্যকান্তকে জানান, পুলিশের বর্বরতা প্রমাণের ভিডিও চিত্র আদালতকে দেখার অনুরোধ জানান। এ সময় বিচারপতি সূর্যকান্ত বলেন, আমাদের সময় নষ্ট করবেন না এবং নিজের সময়ও নষ্ট করবেন না। এরপর প্রধান বিচারপতি বলেন, ভিডিও দেখার সময় আমাদের নেই। দিল্লিতে ককরোচ জনতা পার্টি সিজেপির চলো সংসদ কর্মসূচিতে বিক্ষোভকারীদের লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে গুন্ডা বললেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা ভিডিও বার্তায় বলেছেন, যদি একজন অজ্ঞ ব্যক্তি এই দেশের নেতৃত্ব দেয় তাহলে সে চাইবে পুরো দেশও তার মতোই অজ্ঞ, অবিবেচক, অযোগ্য ও নির্মম হয়ে উঠুক। এসব গুন্ডাদের দেখে আমার যুক্তরাষ্ট্রের আইসি এজেন্টদের কথা মনে পড়ে, যাদের মুখে মুখোশ, হাতে লাঠি। এটাও মনে রাখুন, একদিন আপনাদেরও নিজেদের কাজের পরিণতির মুখোমুখি হতে হবে। মঙ্গলবার রাতে ককরোচ জনতা পার্টি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করা হয়। অন্যদিকে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা নিয়ে ভারতের পার্লামেন্টে সরব হয়েছেন সমাজবাদী পার্টি এসপি প্রধান অখিলেশ যাদব। এ ব্যাপারে সংসদে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ ও বক্তব্য দাবি করেন তিনি। যাদব বলেছেন, শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। বিক্ষোভকারীদের ওপর অত্যন্ত নির্মমভাবে হামলা হয়েছে। ছাত্রীদের কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে, শিক্ষার্থীদের লাঠিপেটা করা হয়েছে, তাদের রক্তাক্ত করে ফেলে রাখা হয়েছে, হাত পা ভেঙে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আপনারা কি আমাদের মেয়েদের কাপড় ছিঁড়ে দেবেন? এভাবেই কি তাদের সঙ্গে ব্যবহার করবেন? ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণ্যম জয়শঙ্কর বলেছেন, সীমান্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ভারত ও চীনের স্বাভাবিক সম্পর্ক পুনর্গঠনের প্রধান পূর্বশর্ত।
মঙ্গলবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। এ সময় জয়শঙ্কর আরও বলেন, 2024 সালের অক্টোবর থেকে ভারত চীনের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এ সময় সম্প্রতি দুই দেশে সরাসরি বিমান চলাচল শুরু, নতুন ভিসা ব্যবস্থা এবং সীমান্ত বাণিজ্য আবারও চালুর পদক্ষেপকে স্বাগত জানান তিনি। জয়শঙ্কর আরও বলেন, বাণিজ্য ভারসাম্য এবং সরবরাহের মতো গুরুত্বপূর্ণ বিষয় সমাধান প্রয়োজন। এ কারণে সরকারি প্রতিনিধি ও সাধারণ জনগণ পর্যায়ে যোগাযোগ বাড়িয়ে বৈঠক হওয়া দরকার। জর্ডানের মোফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানি হামলায় নিখোঁজ 28 বছর বয়সী মার্কিন সেনা নিহত হয়েছেন, এমন ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। বুধবার পেন্টাগন বিবৃতি দিয়ে এই ধারণা নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত এই সেনার বর্তমান অবস্থা বদলে ডিউটি স্ট্যাটাস ওয়্যার অ্যাবাউটস আননোন বিলিভড ডিজিজড হিসেবে ঘোষণা করা হয়েছে। সেদিন জর্ডানের ওই ঘাঁটিতে ইরানি হামলায় আরও 2 জন মার্কিন সেনা ঘটনাস্থলে নিহত হয়েছিলেন। কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে নতুন করে ব্যাপক ড্রোন হামলা করেছে ইরানের সামরিক বাহিনী। বুধবার ইরানি আধা সরকারি তাসনিম নিউজ জানিয়েছে, পশ্চিম কুয়েতে ক্যাম্প দোহায় মার্কিন সেনাবাহিনীর গোলা বারুদের ডিপো এবং ল্যান্ড ফোর্সেস কমান্ড সেন্টার লক্ষ্য করে প্রচুর ড্রোন হামলা করা হয়েছে। এতে ঘাঁটিটির ব্যাপক ক্ষতি হয়েছে। গেল মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান আমেরিকা শান্তি সমঝোতা স্মারক স্বাক্ষর করলেও গত সপ্তাহে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশ আবারও রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হয়। ইরানের রাজধানী তেহরানের প্যালেস্টাইন স্কোয়ারে একটি বিলবোর্ড নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হচ্ছে। বিলবোর্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের প্রতিকৃতির নিচে মার্কিন পতাকায় মোড়ানো একাধিক কফিনের ছবি দেখা যাচ্ছে। এতে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া এবং সন্তান ইভানকা, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ট্রাম্প, টিফানি ট্রাম্প ও ব্যারন ট্রাম্পেরও ছবি জুড়ে দেওয়া হয়েছে। লেখা আছে, রক্তের বদলে রক্ত। এর আগে তেহরানের এঙ্গেলাপ স্কোয়ারে আরেকটি বিলবোর্ডে ট্রাম্পকে একটি খোলা কালো কফিনে শায়িত অবস্থায় দেখানো হয়েছিল। সেখানে ফার্সি ও ইংরেজি ভাষায় লেখা ছিল, আমরা ট্রাম্পকে হত্যা করব। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করলে খুবই বিপজ্জনক উদাহরণ হবে। এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। বুধবার ফিলিপাইনের ম্যানিলায় দক্ষিণ পূর্ব এশিয়ার জোটভুক্ত আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এসব কথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক জলপথে কোনো দেশকে নিয়ন্ত্রণ টোল আদায় করতে দিলে সেটি খুবই বিপজ্জনক নজির হবে। সেই বিপদ পৃথিবীর অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়বে। ইরানের দাবি আন্তর্জাতিক আইনসম্মত নয়। সমুদ্রে অবাধ চলাচলের মৌলিক নীতি আজ হুমকির মুখে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইরানের সঙ্গে যুদ্ধে খরচ করতে মার্কিন কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ চেয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধে এ পর্যন্ত 37.5 বিলিয়ন বা $3,750 কোটি খরচ হয়েছে। মঙ্গলবার ওয়াশিংটনে কংগ্রেসের শুনানিতে হেগসেট আরও বলেন, যুদ্ধের বাড়তি খরচ যোগাতে পেন্টাগনের বাজেটে চাপ তৈরি করেছে। অর্থ বরাদ্দ না হলে আমেরিকার সামরিক প্রশিক্ষণ সংকুচিত হতে পারে। ভবিষ্যৎ সামরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের কাছে অতিরিক্ত প্রায় $90 বিলিয়ন চেয়েছেন। তবে সামনে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন থাকায় এই অর্থ বরাদ্দ নিয়ে তীব্র বিতর্ক চলছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানিয়েছে। সুইজারল্যান্ডে জন্মগ্রহণকারী 56 বছর বয়সী ইনফান্তিনো সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপ আয়োজনের প্রক্রিয়ায় ট্রাম্পের বেশ ঘনিষ্ঠ হয়ে ওঠেন। গেল ডিসেম্বরে ট্রাম্পকে ফিফার উদ্বোধনী শান্তি পুরস্কারও প্রদান করেন তিনি। ট্রাম্প মনে করেন, ইনফান্তিনো বিশ্বজুড়ে সবার কাছে গ্রহণযোগ্য ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। মানুষকে একত্রিত করার বিশেষ ক্ষমতা তার রয়েছে। চলতি বছরের ডিসেম্বরে পর্তুগালের আন্তোনিও গুতেরাস অবসরে যাওয়ার পর নতুন জাতিসংঘের মহাসচিব নির্বাচন করা হবে। পদটি পেতে হলে 15 সদস্যের নিরাপত্তা পরিষদের সমর্থন লাগে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।